যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। 500 টাকা দিবে বলে নিয়ে আসছে, আইনা দিছে 100 টাকা। এটা আসলেই নতুন বন্দোবস্ত, আমার স্বীকার করতে হয়। এই ধরনের ধোঁকাবাজি যাদেরকে ডাইকে নিয়ে আসছে তাদের সাথেও যেহেতু করতে পারছে, আগামী দিনে ক্ষমতার চেয়ারে বসলে জনগণের সাথেও তারা ধোঁকাবাজি করবে। আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে। অপারেশনের পরে কী কী জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি? এই অপারেশনে 26,55,600,000 টাকা উদ্ধার করা হয়েছে। এবার আর শেষ রক্ষা হলো না এনসিপি নেতা নাহিদ ইসলামের। গোপন তথ্যসূত্রে নাহিদ ইসলামের বাসায় চিরুনি অভিযান চালায় সেনাবাহিনী। নাহিদের বাসায় মিলল বিপুল পরিমাণ টাকা, যে টাকা দেখে পুরো অবাক সেনাবাহিনী। এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসা যেন পুরো টাকার খনি। কিভাবে পেলেন তিনি এই আলাদিনের চেরাগ? জানলে আপনিও অবাক হবেন। এমনিতেই নানা সমালোচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এই নতুন বিতর্কিত দল এনসিপি। কিন্তু যাদের পকেটে 1 টাকাও থাকার কথা না, তাহলে কিভাবে তারা এত সব সুসজ্জিত শতাধিক গাড়ি বহর নিয়ে বিভিন্ন জায়গায় শুডাউন করছে? আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। কখনো 2-3 হাজার টাকাও পাবেন না, আমার পকেটে মানি ব্যাগও নাই। এরপর থেকেই এনসিপির টাকার উৎস নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাই সন্দেহের উপর ভিত্তি করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসায় চিরুনি অভিযান চালিয়ে মিলল প্রায় 26 কোটি টাকা। কিভাবে তিনি এত কোটি টাকা রাতারাতি কামালেন, এ নিয়ে সেনাবাহিনীর কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যায়নি। অনেকে মনে করছেন উপদেষ্টা থাকাকালীন অবৈধ উপায়ে হয়তো তিনি এত কোটি টাকা কামিয়েছেন, আর তিনি জুলাইয়ের আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়েছেন। আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই, আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আমরা জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তাকে একাধিকবার বলতে শুনেছি জুলাই সনদ যদি তাদের পছন্দ না হয় তাহলে তাতে তারা স্বাক্ষর করবেন না। এই মুহূর্তে তার দল সাংগঠনিক সফর করছে। বহুবার বলেছি, আবারও বলতে চাই, তাদের সেই সফরে মানুষজনের সম্পৃক্ততা, মানুষজনের উপস্থিতি দেখে আমি খুবই আশান্বিত হয়েছি। আমি খুবই ভালো বোধ করি বাংলাদেশের এই তরুণদের যে দলটা আছে, এটা যদি জনগণের কাছে পৌঁছতে পারে, জনগণের সাথে কানেক্টেড হতে পারে, আমাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে যদি তারা সামনে আসেন, আমাদের গণতন্ত্রের জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না। যাই হোক, জনাব নাহিদ এখানে গিয়েও একই আলাপ করছেন, একই কথা বলছেন। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। যেমন মানবজমিনের একটা হেডলাইন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি, এবং এর ভেতরেই আছে তিনি বলছেন সংস্কার, তাদের যে সংস্কারগুলো, মৌলিক সংস্কার বলতে তারা যা বোঝেন, সেগুলো যদি অ্যাগ্রিড না হয় তাহলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এই ধরনের আলাপ এগুলো দীর্ঘদিন থেকে চলছে। আমি আগে একটা কথা বলেছিলাম, এনসিপি ব্রিলিয়ান্টলি দুটো এজেন্ডাকে তারা রাজনীতির বিষয়ে পরিণত করেছে। দ্যাটস গুড। একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধকরণ, এগুলো এর মধ্যে আওয়ামী লীগকে আধা নিষিদ্ধ করা গেছে, বিচার চলছে। এটা আপামর সব মানুষের সাথে কানেক্ট করার একটা জায়গা। আমাদের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এটা চান। আরেকটা হচ্ছে আমাদের শহুরে শিক্ষিত সচেতন, এই তিনটা শব্দই যোগ করতে চাই। মধ্যবিত্তের কাছে, একটা অংশের কাছে সংস্কারও খুব গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। সংস্কারের প্রয়োজন আছে কি নেই সে আলাপ ভিন্ন। আমি বহুবার বলেছি, রাজনীতিতে দরকারি জিনিসটাকেও পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তরিত করতে হয় পলিটিক্স করার জন্য, অ্যান্ড ইটস ফেয়ার, এটা ভালো, এটা করতে হয়। সো তারা এটাকে এজেন্ডা করেছেন, এটা বোঝা যায়। দ্যাটস ফাইন, রাজনীতি করুন, করবেন, এবং সেটা দিয়েই তারা জনগণের সাথে ওই শ্রেণীটাকে কানেক্ট করতে চেষ্টা করবেন। সেই শ্রেণী খুব বড় না হলে তাদের কিন্তু সোশ্যাল ক্যাপিটাল বেশি। তারা সোশ্যাল মিডিয়াতে লেখেন, কেউ টিভিতে কথা বলেন, কেউ মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, কেউ লেখেন সোশ্যাল মিডিয়াতে, সো কলাম লেখেন, নানান রকম মানুষজন আছে। সুতরাং এটা তাদের একটা গুরুত্বপূর্ণ চয়েস। কিন্তু আমি এটা মানে আমরা কিভাবে দেখব, তিনি যখন বলছেন জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন আসলে এই সরকারের অধীনে করা যাবে না, এটা আমরা বুঝতে পারি। বিশেষ করে জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে বেশ কিছু ইস্যু আছে, সেটা পরবর্তী সরকারকে করতে হবে, পরবর্তী সংসদকে করতে হবে। সেটা কোন ফর্মের সংসদ সেটা নিয়েও ডিবেট আছে, ওটা সরিয়ে রাখি, ওটা এই সরকারের পক্ষে করা সম্ভব না।
যেটা হতে পারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ লেখা হতে পারে, সেই সনদটা পরবর্তীতে সব দল মিলে সংবিধানে যে ফর্মেই হোক, এটা পুনর্লিখন হোক, সংশোধন হোক, ইনকর্পোরেট করবে। তো আমি ধারণা করতে পারি তারা আসলে মিন করছেন যে তাদের চাওয়া কিছু মৌলিক সংস্কারও বিএনপিকে অ্যাগ্রি করতে হবে, সবাইকে অ্যাগ্রি করতে হবে। বিএনপি বললাম এই কারণে, কারণ মৌলিক সংস্কার বলতে তারা যা যা বলছেন এর কয়েকটার সাথে বিএনপি দ্বিমত প্রকাশ করছে। বিএনপি কতগুলো মেনেও নিয়েছে মৌলিক সংস্কারের, কিন্তু দুটো অন্তত আছে যেগুলোর সাথে দ্বিমত প্রকাশ করছে। আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং এনসিসি, পরে এনসিসিকে সরিয়ে কমিটি বা এরকম একটা কিছু বলা হচ্ছে, যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য। এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। এখন এনসিপি আসলেই এর মধ্যে কোনোটা না হলে নির্বাচনেই যাবে না? আমাদের একটা কথা মনে রাখতে হবে, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা যা যা বলেন সবগুলোকে আক্ষরিক অর্থে না নেওয়া ভালো। আমি খুশি হব তারা যদি এই বক্তব্যটা মাঠে চাপ তৈরির জন্য ব্যবহার করেন। তারা বিএনপির ওপরে চাপ তৈরি করছেন, তুমি যদি আমাকে নির্বাচনে চাও তাহলে কিন্তু মানতে হবে। এই চাপ তৈরি করার চিন্তাও রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে ফেয়ার আমি মনে করি। কিন্তু শেষ পর্যন্ত যদি তাদের এক্সপেকটেশন মতো মৌলিক সংস্কারগুলো না হয় সবগুলো, তাহলে কি দাঁড়াবে? তাহলে কি তারা আসলেই নির্বাচনে যাবেন না? এটা কি করা তাদের ঠিক হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই ভুল সিদ্ধান্ত হবে তাদের। তারা এটা নিয়ে রাজনীতি করুন, চাপ দেওয়ার জন্য নির্বাচনে যাব না বলতে পারুন, বলুন, কিন্তু এই নির্বাচনে না যাওয়াটা এটার ভিত্তিতে এটা ভুল সিদ্ধান্ত। কারণ আমি বলছি জুলাই সনদ যতটুকু একমত হয়, যতটুকু এই দুটো তিনটা বাদেও যতটুকু একমত হয়েছে, সবাই তো একমত হয়েছে এটাই। সুতরাং তারা সেটা অ্যাগ্রি করতে পারেন। যেটুকু তারা একমত নন সেটুকু নিয়ে তারা রাজনীতির মাঠে থাকবেন, রাজনীতি করবেন, জনগণকে সচেতন করবেন, কানেক্ট করবেন, ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসার চেষ্টা করবেন। এবং এই ইস্যুগুলো থেকে যাওয়া, অন্তত আমি যদি এভাবে বলি যে সেটা তাদের জন্য বরং ভালো, রাজনীতির কিছু ইস্যু তারা মাঠে পেলেন, যেটা কারণ আগামী নির্বাচনের পর তো বাংলাদেশ শেষ হয়ে যাবে না, বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যাবে না, বরং এনসিপির রাজনীতির সবচেয়ে সঠিক সময় হবে এই নির্বাচনের পরে। এখন পর্যন্ত যে ধরনের পারসেপশন, বিএনপি বেশ মেজর মার্জিনে জিতবে এবং বিএনপির সেই সরকারের সময় নানা ভুল ত্রুটি হবেও, এটা চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি, এটা একেবারে নিখুঁত কোনো শাসন হবে না, যথেষ্ট প্রবলেম হবে। সেই প্রবলেমগুলো ধরে 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 এনসিপি রাজনীতি করতে পারবেন। তাদের মধ্যে খুবই শিক্ষিত সচেতন তরুণরা আছেন, চমৎকার বলেন, চমৎকার লেখেন এমন তরুণরা আছেন, তারা এটাকে দিয়ে দুর্দান্ত রাজনীতি করতে পারবেন। তার সাথে এই সংস্কারের ইস্যুগুলোও থাকতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় না এটা খুব খারাপ কিছু হবে। সো আমি আশা করি তারা যে কথাটা বলছেন নির্বাচনে যাবেন না, এটা চাপ দেওয়ার জন্য বলছেন, রাজনীতির কারণে বলছেন। আসলে এটা শেষ পর্যন্ত তারা করবেন না, না করলেই সেটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে, তাদের দলের জন্য সেটা ভালো হবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।